ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এর আগে স্থানীয় নির্বাচন অশুভ ইঙ্গিত, দাবি বিএনপির। স্থানীয় সরকার কতটুক হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, সুযোগ পেলেই তারা ছবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে বাধা ঢুকে আনবে। কোন ডেভিল যেন পালাতে না পারে, কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। সব দপ্তরের চেষ্টাই কমবে মবের সংস্কৃতি। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে। সাগররনী হত্যা মামলা তদন্তে কিছুটা অগ্রগতি। অতীতে বাধাগ্রস্ত হয় উচ্চ পর্যায় থেকে আওয়ামী লীগ জড়িত থাকার অভিযোগ। আমরা মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। এবং দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান 14তম। শেখ হাসিনা সরকার কালো টাকা বৈধতার সুযোগ দিয়ে খুলেছিল দুর্নীতির পথ। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। নির্বাচনের সময়সীমা কমিশনের হাতে নেই। সংস্কারের পাশাপাশি জাতীয় ঐক্যমতের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে ইউএনডিপি সহ 18 দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, বাংলাদেশের নির্বাচন নিয়ে সহায়তা চেয়েছে কমিশন। ভোটার তালিকা হালনাগাদ, ভোটারদের ভোটে উদ্বুদ্ধকরণ, ভোট সম্পর্কিত সব ধরনের সহায়তা সহ সুন্দর একটি নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে ইউএনডিপি। শিউলি রায়ের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মঙ্গলবার সকাল 11টা থেকে ঘণ্টাব্যাপী ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূত ও কমিশন প্রধানের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, ভোটার তালিকা হালনাগাদ, ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ ও ভোট সম্পর্কিত সচেতনতা বাড়ানো সহ একটি সুন্দর নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে তারা। We are supporting the election commission to conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration, but in terms of timelines and so on, that's a decision by the interim government and the elections commission. এই সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, নির্বাচনের সময়সীমা কমিশনের হাতে নেই। সংস্কারের পাশাপাশি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন হবে। আমরা যতটুকু জানি যে এই মাসের মাঝামাঝি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন গঠন হবে, এবং আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য ধারণ করে আশা করতে পারি যে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন সংক্রান্ত যেসব বিষয়ে ন্যূনতম মতকে পৌঁছানো হবে, সেখানে হয়তোবা নির্বাচনের টাইম ফ্রেম নিয়েও হয়তো কথা হতে পারে। তিনি আরও বলেন, ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন একসঙ্গে সম্ভব নয়। যদিও সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতেও প্রস্তুত ইসি। আমাদের বাস্তবতায় দুটো নির্বাচন একসাথে করা সম্ভব নয়। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। জাতিকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দেয় বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এদিকে কোনো চক্রান্ত না হলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের ইস্যু তোলা অশুভ শক্তির খেলার অংশ বলেও মনে করেন তিনি। সংস্কার করতে চাইলে অন্তর্বর্তী সরকারকে তা দ্রুত করে ফেলার আহ্বান জানান বিএনপির এই নেতা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুগদা থানার আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
এ সময় বিএনপি নেতারা বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতেই ৩১ দফা। দেশের গণতান্ত্রিক কাঠামোতে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা সে প্রশ্ন তুলতে হবে বলে দাবি করেন তারা। যেই দল ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিক কাঠামোতে রাজনীতি করার অধিকার রয়েছে কিনা সেই প্রশ্ন আমাদেরকে অবশ্যই তুলতে হবে। বিএনপির বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। এই দলের নেতাকর্মীরা স্বাধীনতার বিরোধিতা ছিলেন না, আমরা স্বাধীনতার পক্ষের লোক। আমাদের নেতা নিজে মাঠে থেকে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। সুতরাং যারা বিএনপির বিরুদ্ধে কথা বলেন আপনাদেরকে বলবো সাবধান হয়ে কথা বলবেন। কর্মশালায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে গর্তে লুকিয়ে থাকা আওয়ামী লীগ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। আমরা আশা করতে পারি যদি কোনো কারো চক্রান্ত না থাকে তাহলে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকেই আছে, এখন সুযোগ পেলেই তারা ছবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে বাধা ঢুকে আন্দোলন। সরকারের প্রশাসন সহ বিভিন্ন বাহিনীতে এখনো পতিত সরকারের দোসররা আওয়ামী লীগের স্বার্থ রক্ষার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। এখানে পোশাকি প্রতিষ্ঠান কয়েকটি আছে, আর্মি আছে, পুলিশ আছে, বিডিআর আছে, র্যাব আছে, এদের মধ্যে আছে ওই ধরনের সরকার। আবার সচিবালয়ের মধ্যে আছে এই ধরনের শয়তান যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের পা চামড়া গোলাম, তাদের পারপাস কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করছে। আমরা ভয় পাই, এই কারণে আপনাদের সাবধান করলাম। মির্জা আব্বাস বলেন, ভদ্রলোক আওয়ামী লীগ করে না। আওয়ামী লীগে কোনো ভদ্রলোক থেকে থাকলে তারাও এক সময় দল থেকে বের হয়ে যায়। সব লোক আওয়ামী লীগ করে না, কোনো ভালো লোক আওয়ামী লীগ করে না, সমস্ত শয়তান লোকেরা আওয়ামী লীগ করে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে অপারেশন ডেভিল হান্ট সফল করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উল্লেখযোগ্য সংখ্যক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ, পুলিশ সহ সব দপ্তর ঠিকমতো কাজ করছে, তাই মপতন্ত্র দ্রুতই কমে আসবে। রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক কর্মশালায় এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মশালা। ৬টি গ্রুপে কর্মশালায় অংশ নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের ১৫০ জন সদস্য। কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনজীবীদের আমি বলবো, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এ সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সমৃদ্ধ রাখুন। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী ঠিকমতো দায়িত্ব পালন করলে মবের সংস্কৃতি কমে আসবে বলে জানান আইন উপদেষ্টা। কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে, দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। দুষ্টের দমন আর শিষ্টের পালন বন্ধ না করার আহ্বান জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, মানবাধিকার রক্ষা করেই কাজ করতে হবে পুলিশকে। দুষ্টের দমন শিষ্টের পালন বন্ধ থাকবে তা কখনোই না, কিন্তু সেটাকে সামনে রাখতে হবে যে এই জিনিসটা, সেটা হচ্ছে ন্যায়ভিত্তিক কাজ, যেন বেসিক হিউম্যান রাইটস প্রিন্সিপালকে আপহোল্ড করে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনীগুলো এগিয়ে যেতে পারে। কর্মশালার মধ্যে দিয়ে চমৎকার পুলিশিং ব্যবস্থা চালু হবে বলেও আশা জানান উপদেষ্টারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৬ জনকে ১৭ ফেব্রুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়। এছাড়াও সোমবার রাতে দ্বিতীয়বারের মতো সংশোধন করা ট্রাইব্যুনাল আইন। এদিকে গণহত্যা মামলায় ডিবির সাবেক সহকারী কমিশনার জাবেদ ইকবালকে গ্রেফতার করা হয়েছে। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্টের সময় রাজধানীর যাত্রাবাড়ি, রামপুরা ও মোহাম্মদপুর সহ যে কয়টি স্থানে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয় তার মধ্যে উত্তরা ছিল অন্যতম। কিন্তু প্রশ্ন ছিল কাদের নির্দেশে চলছিল এই অভিযানগুলো। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, ভিডিও ফুটেজে গুলি করার নির্দেশ দিতে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের। মঙ্গলবার মানবতা বিরোধী অপরাধের মামলায় উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া ভিডিও ফুটেজ দেখে গুলির সঙ্গে সরাসরি জড়িত ৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে ১৭ ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এক পুলিশ কর্মকর্তা কনস্টেবল হোসেন আলীকেও জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। মেয়র আতিকুল ইসলাম, সাবেক মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, মোহাম্মদ শাহিনুর মিয়া, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। নাম্বার 3, অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট। নাম্বার 4, আব্দুল আল মামুন মণ্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ইঞ্জিনিয়ার মোহাম্মদ বশির উদ্দিন, উত্তরা 6 নম্বর সেক্টরের প্রেসিডেন্ট আওয়ামী লীগ। নাম্বার 6, দেলোয়ার হোসেন রুবেল, মহানগর 1 নম্বর ওয়ার্ডের সভাপতি। 17/2/2025 তারিখে তাদেরকে হাজির করার নির্দেশনা দিয়েছেন। এদিকে সোমবার রাতে দ্বিতীয়বারের মতো সংশোধনী আনা হয় ট্রাইব্যুনাল আইনে। নতুন সংশোধনীতে তদন্তকালে নথিপত্র জব্দ, আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং সম্পত্তি জব্দের ক্ষমতা দেয়া হয় ট্রাইব্যুনালকে। নতুন অ্যামেন্ডমেন্টে এই অপশনটিকে উঠিয়ে দিয়ে তদন্তকারী কর্মকর্তাকে এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছে যে উনি যে তদন্তকালে প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারবেন এবং যে কোনো স্থান সার্চ করতে পারবেন, আর তদন্তকালে প্রাপ্ত ডকুমেন্টকে এক্সামিন করার জন্য কম্পিটেন্ট অথরিটির কাছে প্রেরণ করতে পারবেন। এখন পর্যন্ত 18 মামলায় 122 জনকে বিচারের মুখোমুখি করল প্রসিকিউশন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। 13 বছরেও সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। দীর্ঘ এ সময়ে অনেক সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতে উচ্চ পর্যায় থেকে তদন্তে বাধা দেওয়া হয়েছিল, তবে বর্তমানে তদন্তে কিছুটা অগ্রগতি হয়েছে। এদিকে হত্যাকাণ্ডে পতিত আওয়ামী লীগের কেউ জড়িত থাকতে পারে বলে জানায় সাগররুনির পরিবার। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ডিআরইউ এর সামনে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। সাবরিনা মজুমদারের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2012 সালের 11 ফেব্রুয়ারি দিনের আলো ফোটে সাংবাদিক দম্পতি সাগররুনির হত্যাকাণ্ডের নৃশংসতার খবর নিয়ে। তারা খুন হন নিজ বাসায় রাজধানীর পশ্চিম রাজাবাজারে। সেই ঘটনার আজ 13 বছর, কিন্তু এত বছরেও উন্মোচন হয়নি হত্যার রহস্য। মঙ্গলবার আলোচিত এই হত্যাকাণ্ডের হাইকোর্টে মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরেন আইনজীবী। সঙ্গে ছিলেন রুনির ভাই, মামলার বাদী নওশের রোমান, ছেলে মাহির সরোয়ার মেঘ। আইনজীবী জানান, বিগত 13 বছরে সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারা রাষ্ট্রীয় ব্যর্থতা। অতীতে এই মামলার তদন্ত আইনিভাবে চলতে দেয়া হয়নি। দীর্ঘ এ সময় অনেক সাক্ষ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগও করেন তিনি। অতীতে এই ইনভেস্টিগেশন প্রসেসকে অবস্ট্রাকশন করা হয়েছে। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি। যতটুকু আমরা জানতে পেরেছি, বেশ কিছু ডেভেলপমেন্ট হাতে এসেছে। সময়ের ব্যবধানে হাইকোর্ট বিভাগে এই ডেভেলপমেন্টগুলো নিয়ে একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হবে। এই হত্যায় বিগত আওয়ামী সরকার সংশ্লিষ্ট কেউ জড়িত, তারাই মামলার তদন্তে এগোতে দেয়নি এমন অভিযোগ নিহত রুনির ভাই নওশের রোমানের। তবে পরিবর্তিত প্রেক্ষাপটে তারা আশাবাদী বলে জানান মেহেরুন নুনির একমাত্র সন্তান মিহির সারোয়ার মেঘ। স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলো থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। একটু হলেও আমরা হোপফুল, আশা করি যেহেতু অনেক কিছু বললো, মাত্র বলে গেল, তো আশা করা যাচ্ছে যে মানে পজিটিভ কিছু একটা শুনতে পারবো। আগামী 4 এপ্রিল টাস্ক ফোর্সকে মামলার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। তখনই সব খোলাসা হবে বলে আশাবাদী আইনজীবী।
এদিকে এই হত্যার বিচারের দাবিতে ঢাকার রিপোর্টার্স ইউনিটির সামনে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। 2025 সালের মধ্যেই সাগররুনি হত্যার তদন্ত কার্যক্রম শেষ করার দাবি তাদের। সাংবাদিক দম্পতির সাগর সরার মেহনা নুনির যে সন্তান মেঘকে সামনে পাওয়ার পরে আমি সেদিন আসলে আপনাকে ভাষা হারিয়ে ফেলেছিলাম। তখন আমি বলেছিলাম যে এই সাংবাদিক দম্পতি হত্যার বিচার করুন, আর না হয় আমাদেরকে গুলি করে হত্যা করুন। এই সরকারের আমলেই বিচার নিশ্চিতের দাবিও জানান সাংবাদিকরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইসার ও আইরিশ রাষ্ট্রদূত কেভিন কেলি। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনাকে সমর্থন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। আলোচনায় স্থান পায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো, যার মধ্যে ছিল দেশের শাসন ব্যবস্থা এবং ডিজিটালাইজেশন সংস্কারের জন্য বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা। এদিকে ঢাকার তেজগাঁও অফিসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন আইরিশ রাষ্ট্রদূত কেভিন কেলি। রোহিঙ্গাদের জন্য তার দেশের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান। চলছে অমর 21শে বইমেলা। সেখানে আছেন আমাদের সহকর্মী আপন অপু, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, আমাদেরকে জানাবেন যে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন এবং বইমেলায় লেখক এবং পাঠকের উপস্থিতি কেমন দেখছেন? তো আছি এই মুহূর্তে অমর 21শে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে। আজ মেলার 11তম দিন। মেলায় আজকে নতুন প্রকাশিত বই এসেছে 91টি এবং এখন পর্যন্ত সর্বমোট বই এসেছে 828টি। তো মেলা আজকে দুয়ার বন্ধ হবে রাত 9টা বাজে মেলা শেষ হলেও বেলা 8টার পর 8:30টার পর মেলায় আর ঢোকা যাবে না। কিন্তু এখনও এই মুহূর্তে আমরা মেলায় দেখতে পাচ্ছেন যে অনেক দর্শকরা রয়েছেন, পাঠকরা রয়েছেন। পাঠকের উপস্থিতি মেলায় আশানুরূপ দেখা যাচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পাঠকরা নিজেদের পছন্দ মতো বই স্টলে এসে বই দেখছে, বই পড়ছে এবং নিজেদের পছন্দ অনুযায়ী বই কিনে নিয়ে যাচ্ছে। এবং আজকের মেলায় যদি আরেকটু জানিয়ে দিতে চাই, সেটা মেলায় শুরু থেকেই দর্শক বইপ্রেমীদের ভিড় মোটামুটি ভালোই লক্ষণীয় ছিল। অনেকেই মনে করেছেন যে মেলায় আজকে হয়তো বইপ্রেমীদের উপস্থিতি একটু কম হবে, কিন্তু শুধু পাঠক নয়, মেলায় আমরা লেখকদেরও পর্যাপ্ত পরিমাণ উপস্থিতি লক্ষ্য করেছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একজন লেখক ইকবাল খন্দকার, আমরা একটু কথা বলবো তার সঙ্গে। ইকবাল ভাই, কেমন আছেন? ভালো আছি অপু, কেমন আছেন আপনি? ভালো আছি। এবারে মেলা আপনি কেমন দেখছেন? মেলা তো আসলে বরাবরের মতোই, তবে এই বছর পরিবর্তিত পরিস্থিতিতে যেমন হওয়ার কথা ছিল বা আমরা যে আশঙ্কাটা করেছিলাম এর চেয়ে অনেক ভালো। এবারে মেলায় আপনার কয়টা বই এসেছে? আমার গত 10 বছর ধরে 10টার বেশি বই আসে, তারই ধারাবাহিকতায় এবার 11টা বই এসেছে, নতুন বই। এই বইগুলো কি ধরনের বই? বইগুলো থ্রিলার, ভৌতিক, একটা বই আছে সুন্নত, একেবারে ভিন্ন বিষয়ের বই, শিশুতোষ বই আছে, রম্য বই আছে, নানা রকম। এখন পর্যন্ত আপনার মোট কতটি বই প্রকাশিত হয়েছে? 140টি। 2025 পর্যন্ত আমার প্রকাশিত বই 140টি। থ্যাংক ইউ আপনাকে। তো আপনি শুনছিলেন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন লেখক ইকবাল খন্দকার। আমরা শুনছিলাম তার কাছ থেকে এখন পর্যন্ত তার কয়টা বই প্রকাশ হয়েছে এবং এবারে মেলায় তার কয়টি বই এসেছে। তো এই ছিল আমার কাছে আজকের মেলার সর্বশেষ। অপু, আপনাকে ধন্যবাদ। দুর্নীতির ধারণার সূচকে গভীর উদ্বেগজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14 নম্বরে। মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দেওয়া দুর্নীতির ধারণা সূচক 2024-এ উঠে আসে এমন তথ্য। টিআইবির প্রধান বলছেন, রাজনৈতিক আমলাতান্ত্রিক সংস্কৃতি পরিবর্তন ছাড়া উত্তরণ সম্ভব নয়। পতিত সরকার কালো টাকা বৈধতার সুযোগ দিয়ে দুর্নীতির পথ খুলে দিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। আরও জানাচ্ছেন কায়েস রাহাত। বিশ্বের 180টি দেশ নিয়ে দুর্নীতির সূচক প্রকাশ করেছে জার্মানি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। নভেম্বর 2021 থেকে সেপ্টেম্বর 2024 পর্যন্ত নেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকাস্থ টিআইবির কার্যালয়ে আন্তর্জাতিকভাবে একযোগে প্রকাশিত হয় প্রতিবেদনটি। দেখা যায় 100 স্কোরে 90 নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে অবস্থান করছে ডেনমার্ক। সেই সঙ্গে 8 স্কোর নিয়ে সর্বনিম্ন অবস্থানে আছে দক্ষিণ সুদান।
যেখানে 23 স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে 14তম অবস্থান বাংলাদেশের। প্রতিবেদন বলছে, আফ্রিকার দুর্নীতিপ্রবণ অঞ্চল বা মানব উন্নয়ন সূচকে পিছিয়ে থাকা দেশগুলোর তুলনায় দুর্নীতি সূচকে বাংলাদেশ পিছিয়ে রয়েছে। বলা হচ্ছে, দেশে সরকারি ক্রয় বা প্রকল্প অর্থাৎ যেখানে জনগণের অর্থ বেশি ব্যবহৃত হচ্ছে সেখানে দুর্নীতির মাত্রা বেশি। এ সময় বৈশ্বিক প্রেক্ষিতে দেশের গড় স্কোর 23 নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ গভীর উদ্বেগজনক অবস্থায় আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের দায়িত্ব ছিল দুর্নীতি রোধ করা তারা বরং সুবিধা করে দিয়েছিল অর্থ পাচারের কাজে। যে সমস্ত দেশগুলো 43-এর চেয়ে 1 পয়েন্ট কম পায় তারাও কিন্তু গভীর উদ্বেগজনক। আমরা 20 পয়েন্ট কম পেয়ে গভীরতর উদ্বেগজনক অবস্থায় আছি। সরকার কিন্তু প্রকারান্তরে প্রতি বছর মানুষকে বলেছে, সারা বছর বলেছে যে তোমরা দুর্নীতি করো, কারণ কালো টাকার বৈধতার সুযোগ সরকার দিয়েছে। এ সময় দুর্নীতি সূচকে ভালো অবস্থানে থাকা দেশগুলো নিয়ে বলেন, এরা অনেকেই দুর্নীতির সহায়ক হিসেবে কাজ করেছে, বিশেষত উন্নয়নশীল দেশগুলো থেকে লুট করা অর্থ সেখানে বিনিয়োগের সুযোগ দিয়ে বৈশ্বিকভাবে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের দেশ থেকে পাচারকৃত অর্থ কোন দেশগুলোতে যাচ্ছে, যেই দেশগুলোতে যাচ্ছে তাদের স্কোর আমাদের তুলনায় অনেক ভালো এবং বৈশ্বিক মানদণ্ডে ভালো। দুর্নীতি রোধে দুদক সহ এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার পরামর্শ টিআইবি প্রধানের। জাতীয় মানসিকতায় পরিবর্তন আনারও আহ্বান জানান তিনি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। এদিকে আলোচনা ফলপ্রসূ না হয় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিকের বাদ পড়া সহকারী শিক্ষকরা। মঙ্গলবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ ঘোষণা দেন তারা। দাবি আদায়ে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেওয়া হয়। বলেন, তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগে প্রহসন যেন থামছেই না। এর আগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের 6 সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে বৈঠক করেন। বিস্তারিত এইচ হিমেলের রিপোর্টে। 2024 সালে 31শে অক্টোবর প্রকাশিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল। এতে 6531 জনকে চূড়ান্ত নিয়োগের সুপারিশ করা হয়। পরবর্তীতে যারা সুপারিশপ্রাপ্ত হয়নি এমন 31 জন হাইকোর্টে রিট করেন। এতে নিয়োগ কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করে আদেশ দেওয়া হয়। এরপরই মঙ্গলবার সকাল থেকে লাগাতার কর্মসূচিতে নামেন বাদ পড়া শিক্ষকরা। কখনো শাহবাগ, আবার কখনো প্রেস ক্লাব প্রাঙ্গণে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি চালিয়ে যান। আমরা অনেক দাবি নিয়ে আসি নাই, আমাদের একটাই দাবি, আজকের মধ্যে এবং দ্রুত সময়ের মধ্যে বৈষম্য বিরোধী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের যোগদান দিয়ে আমাদের বাসায় ফিরে যাওয়ার সুযোগ করে দিবেন। জয়েনিং লেটারও দিয়েছেন অনেক জেলাতে, সেক্ষেত্রে আমাদেরকে কেন এখনো জয়েনিং দিচ্ছেন না? আমাদের একটাই দাবি, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। ঢাকা চট্টগ্রাম বিভাগের 21টা জেলার সকল শিক্ষকবৃন্দ আমরা আজকে মাঠে 7 দিন যাবত নাওয়া খাওয়া বাদ দিয়ে, ঘুম বাদ দিয়ে, আমার ভাই বোনরা আপনারা সবাই দেখেন এখানে আমরা অবস্থান করতেছি। আমাদের যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা এখনো শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে মঙ্গলবার 6 জনের একটি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় চাকরিতে পূর্ণবহাল চেয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। কালকে 12টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। 12টার মধ্যে যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের আইনগত জটিলতার সমাধান না করা হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করব। জাতির মেরুদণ্ড খ্যাত শিক্ষকদের মর্যাদা রক্ষার দাবি মেনে নেওয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। চাকরিতে পুনর্বহাল ও কারাবন্দীদের মুক্তি সহ 6 দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করছেন তারা। এতে অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তার পরিবারের সদস্যরা। এ সময় তারা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করা, বিডিআর নাম ফিরিয়ে আনা, পিলখানার হত্যাকাণ্ডের সব শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা, একই সঙ্গে শহীদদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত, সঠিক ক্ষতিপূরণের দাবি জানান। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। যদি কোনো ব্যক্তি, কোনো বিডিআর দোষী থাকে, পূর্ণ তদন্তের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হোক, আমরা মাথা পেতে নিব। লাইফ সাজা দিয়েছে, বুঝছেন, এই 16 বছর ধরে দৌড়াইতে আর কুলায় না বাবা। ইলিয়াস নায়ক সিগন্যাল নজরুল ইসলাম সে এই ঘটনা 2 বছর চাকরি করছে, তাকে বাসায় কিন্তু সৈনিক হিসাবে সার্টিফিকেট দিছে, সে দোষী না, তারপরেও সে জেলখানায় ভুগতেছে এখনো। স্যামসাং প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে নিয়ে এলো
ALED টিভি S95D সিরিজ। সোমবার রাজধানীর গুলশানে ট্রান্সকম ডিজিটাল স্টোরে আয়োজিত এক ইভেন্টে আনুষ্ঠানিকভাবে নতুন এই OLED টিভি সিরিজের উদ্বোধন করা হয়। স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিং জাং আশাবাদ জানান, বাংলাদেশেও S95D সিরিজ দারুণ সাড়া ফেলবে। নতুন প্রযুক্তির এই টেলিভিশন পাওয়া যাচ্ছে ট্রান্সকম ডিজিটালের নির্ধারিত শোরুমে। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এর আগে স্থানীয় নির্বাচন অশুভ ইঙ্গিত, দাবি বিএনপির। স্থানীয় সরকার কতটুক হবে, কোন কোন ইনস্টিটিউশনের হবে, এটা তো সিদ্ধান্ত নেবে সরকার। তখন আমরা বলতে পারবো, যদি ওই সিদ্ধান্তটা জানি তখন বলতে পারবো যে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে না করবে না। আওয়ামী লীগ গর্তের মধ্যে মাথা ঢুকিয়ে আছে, সুযোগ পেলেই তারা সবল দেবে। স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে তারা মাথা বের করে বাধা ঢুকে আনবে। কোন ডেভিল যেন পালাতে না পারে, কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার। সব দপ্তরের চেষ্টায় কমবে মবের সংস্কৃতি। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিকমতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে। সাগররুনি হত্যা মামলার তদন্তে কিছুটা অগ্রগতি। অতীতে বাধাগ্রস্ত হয় উচ্চ পর্যায় থেকে, আওয়ামী লীগ জড়িত থাকার অভিযোগ। আমরা মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। এবং দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান 14তম। শেখ হাসিনা সরকার কালো টাকা বৈধতার সুযোগ দিয়ে খুলেছিল দুর্নীতির পথ। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।